বৈশাখের পরে জ্যৈষ্ঠ মাস বলা হয় জ্যৈষ্ঠ মাসের খরতাপে আম পাকে পাখে কাঁঠাল। এই কাঁঠাল পাকা এই গরমকালে ঠিক সন্ধ্যাবেলা আমরা এক পশলা বৃষ্টি পেয়েছি, যে বৃষ্টির শীতল হাওয়া আমাদের সবার মনকে করে দিয়েছে ঠান্ডা। আর এই ঠান্ডা আবহাওয়ায় আমি ইমতু চলে এসেছি এনটিভি শুক্রবারের রাতে বিশেষ আয়োজন রাতের আড্ডায়। যারা নিয়মিতভাবে দেখেন তারা তো জানেন, আর যারা নতুন জয়েন করেছেন তাদের বলছি, আমাদের অনুষ্ঠানে সরাসরি আপনিও লাইভ কলে অংশগ্রহণ করতে পারেন, আপনার প্রিয় তারকার সাথে কথা বলতে পারেন। সরাসরি ভিডিও কলে আপনি নিজেকেও দেখাতে পারেন আপনার প্রিয় তারকাকে, এবং জানতে পারেন আপনার মনে থাকা, মনের গোপনে লুকিয়ে রাখা কিছু প্রশ্নের উত্তর। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো যে কিউআর কোডটা আছে, সেই কিউআর কোডে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে সরাসরি জুম অ্যাপস থেকে আমাদের সাথে ভিডিও কল অংশগ্রহণ করতে পারেন আমাদের প্রিয় তারকার সাথে কথা বলার জন্য। আর যারা কথা বলতে চান না, অথবা জুম আইডি থেকে সরাসরি লিঙ্ক দিয়ে ঢুকতে চান, তারা আমাদের ফেসবুকে যে লাইভ চলছে সেখানে যে ক্যাপশন আছে, সেই ক্যাপশনে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা কাট কপি পেস্ট করে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আমি ইমতু আছি পুরো অনুষ্ঠান জুড়ে। আর আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, দেখতে সুইট, মিষ্টি করে হাসেন, অনেক আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন, তার অসংখ্য নাটক আপনারা বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেখেছেন, আপনারা তার ভক্ত, এবং তার রিলসগুলো করলেই কিন্তু আমরা দেখি যে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আমাদের সবার প্রিয় সালহা খানম নাদিয়া আজকে আমাদের রাতের আড্ডায় চলে এসেছে। চলুন কথা বলি আমাদের প্রিয় তারকার সাথে। হ্যালো হ্যালো, কেমন আছো বলো? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। যেসব মানুষদের সাথে আমরা ব্যক্তিগত জীবনে তুই তুমিতে সম্পর্ক থেকে ওদেরকে আপনি তুমি বলাটা খুব কঠিন হয়ে যায়। আমি এটা নোটিস করতেছিলাম যে কি স্ক্রিপ্ট নাকি সবকিছু। না, তো তুইতে চলে যাও। আচ্ছা, হ্যাঁ, খুব ব্যস্ত, সামনে ঈদ, অনেক কাজ। এনটিভিতে আমরা নিয়মিতভাবে অনেক নাটকে, সিরিয়ালে, সিঙ্গেল নাটকে দেখি, সুন্দর সুন্দর নাটকে। ব্যস্ততা কেমন কাটছে? পারিবারিক জীবন, সদ্য বিবাহিতা, একটা নতুন সংসার, নতুন যাত্রা, নতুন স্বপ্ন, সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে তোর? আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। এই বছরটা একদমই ডিফারেন্ট গত বছরের থেকে। একটু ব্যস্ততা বেড়েছে কাজের ক্ষেত্রে, হচ্ছে বাস্তব জীবনে, কারণ হচ্ছে যে অনেক কিছু সামলাতে হচ্ছে, নিজেকে সামলাতে হচ্ছে, মাকে ছাড়া, তারপর সালমানও আছে, তো একটা নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু আমি এনজয় করছি ব্যাপারটা অনেক বেশি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই ব্যক্তি জীবনে ব্যস্ততার পাশাপাশি ঠুসঠাস আবার ঘুরতে চলে যাস, এটা যেটা আমারও খুব ভালো লাগে। আমি দুটো জানিতে ছিলাম, তো এই জিনিসটা আমার খুব মজা লাগে। লাইফে এই ধরনের হুটহাট একটু রিক্রিয়েশন কতটুকু জরুরি আসলে? অনেক জরুরি। ইভেন আজকে দুপুরবেলা আমরা একটা হুটহাট গেট টুগেদার করেছি, তুমি ফ্রি থাকলে তুমিও আসতা, কারণ আমি মনে করি যে আমাদের এটা একটা চালিকা শক্তি। তোমার মনের বয়সটাকে কমানোর জন্য, তোমার সারাদিনের স্ট্রেস, কাজের স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, সব স্ট্রেস, লাইফের স্ট্রেস কমানোর জন্য তোমার একটা হেলদি আড্ডা, হেলদি গেট টুগেদার অথবা হেলদি আউটিং দরকার। সেটা ফ্যামিলির সাথেও হতে পারে, কাছের বন্ধু বান্ধব হতে পারে, শালাশালিদেরকে, দেবর ননদকে নিয়েও হতে পারে। সো আমি এই জিনিসটা সবসময় প্রেফার করি। আর তুমি যেহেতু ফ্যামিলি পার্সন আমাদের মধ্যে, তুমি আমাদের সাথে সবসময় থাকো। হ্যাঁ, একটা কথা যারা নাদিয়াকে চেনে তারা বলে যে স্ক্রিনের নাদিয়ার চেয়ে ব্যক্তি নাদিয়া অনেক বেশি চার্মিং, পজিটিভ, এবং লিডারশিপ ব্যাপারটাও তার মধ্যে আছে। তো এই সব কিছু ম্যানেজ করার পরে, কাজের ব্যস্ততা, সংসার, ধর্ম, তারপরে এত চার্মিং থেকে সবাইকে ম্যানেজ করা, আমি জানি যে আমাদের নাদিয়া একটু আড্ডা প্রিয়, সবার সঙ্গে থাকতে পছন্দ করে, মিশতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। মানে ওর লাইফ মানে কখনো শুধু ও বা সালমান না, ওর লাইফ মানে হচ্ছে ও যাদেরকে ভালোবাসে তাদের সবাইকে নিয়ে ওর লাইফ। ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডসও হতে পারে। এটা কেন? আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পছন্দ করি। আমি ওর সাথে পার্সোনাল টাইম অনেক ভালো লাগে, ও পছন্দ করে। তো এক পর্যায়ে আমরা বোর হই না, বাট 4-5 দিন পার হলো অনেক দিন তোমার ভাইদেরকে দেখি না বা ফ্রেন্ডদেরকে দেখি না, আম্মু আব্বুর সাথে, তোমার ওর আব্বু আম্মুর সাথে ভিডিও কলে কথা হয় না, চলো একটা ফোনে কথা বলি, আড্ডা দিই, বা যদি সম্ভব হয় সবাইকে আসতে বলো। তো এটা আমার মধ্যে ছিল, আমার অভ্যাসটা দেখি যে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের মধ্যে চলে আসে। সেম অভ্যাস। সো এটা তোমার যেরকম, তোমার ওয়াইফ যেরকম তোমাকে সাপোর্ট করে, তো ও এই জিনিসটা আমরা খুব ব্লেস যে দুজনেরই ভালো লাগে সবার সাথে, ভালো সঙ্গের সাথে মিশতে, আসলে এই আর কি। এটা হচ্ছে বড় কথা। অভিনয় বেশ বছর কিছু হয়ে গেল অভিনয় আমরা দেখছি নাদিয়াকে। এর মধ্যে কোনো কাজ কি মনে পড়ে আসলে যে কাজটা ড্রিমের মতো ছিল, যে আমি করার পর মনে হচ্ছে মানে জীবনে একটা ভালো কাজ করেছি, ভালো চরিত্র করেছি, এরকম কোনো কাজ কি মনে পড়ে? 3টা কাজ খুব আমার এখন পর্যন্ত আমার মনে লাগার মতন। প্রথমটা হচ্ছে মায়া, একটা শর্ট ফিল্ম করেছিলাম 2016-তে ভিকি জাহিদ ভাইয়ের ডিরেকশনে। তো এটা আমার দেশের বাইরে প্রত্যেকটা জায়গায় এখনও আমাকে ভাবে যে আমার নাম হয়তো মায়া। সো ওইটা শর্ট ফিল্ম ছিল ফারহান আহমেদ জোহবানের সাথে, ওইটা আমার করা প্রথম শর্ট ফিল্ম। সো তখনকার শর্ট ফিল্মের কাতারে সবচেয়ে হাইয়েস্ট ওটা ছিল। এখন তো ভিউ নিয়ে অনেক কাহিনী, বাট সেটা এখনও আমাকে যখন জিজ্ঞেস করে যে আপনার ডিজেবল ক্যারেক্টারটা, মনে হচ্ছে আপনি আসলেই খোড়া বা অনেক কষ্ট পেয়েছে, আমার ওইটা খুব পছন্দের ক্যারেক্টার ছিল। তারপরে যেটাতে আমি
আলহামদুলিল্লাহ ওটিটি অ্যাওয়ার্ড পেলাম সিনেমা, সেটা হচ্ছে তোমার রেড ড্রাম। ওইটাও বিকি ভাইয়ের ইয়ে ছিল, আমি আর আরফান নিশো, মেহজাবিন, তারপরে মনোজ ভাই। এরপরে লাস্ট যেটা খুব ভালো লেগেছে, নিয়তি একটা টেলিফিল্ম করেছি, একটা মায়ের চরিত্র আর কি, মেয়েটার বাচ্চা নিয়ে স্টোরি। আসলে তুমি যদি সময় পাও দেখে নিও, ওটার জন্য আমি প্রথম আলোতে আমি রেডটা মনে হয় দেখেছি, মানে খুব স্যাডিস্ট একটা গার্লফ্রেন্ড থাকে যে রেড ড্রাম। হ্যাঁ, ওটার জন্য বেস্ট আই লাভড ইট এন্ড তোকে এত ডিফারেন্ট লাগছে এই প্রোডাকশন। আর ভিকি জাহিদ ভাই হিরো, ভালো লাগে আমার কাছে এক্সপেরিমেন্ট করতে, যেটা আমি না সেটার বাইরে করতে। সো এর পরেরটা হচ্ছে নিয়তি শর্ট ফিল্ম, এই টেলিফিল্ম চ্যানেল ছিল সেটা। ওইটাতে হচ্ছে যে আমার 5টা ডাইমেনশন ছিল, একটা মেয়ের সিঙ্গেল মম, তারপর ম্যারিড, তারপর হচ্ছে বাচ্চা মারা যায়, তারপর আরেকটা বাচ্চা অ্যাডপ্ট করে, সে বাচ্চার উপর তার ঘৃণা, তার আবার নিজের বাচ্চা মারা যায়। মানে এত কষ্ট হয়েছে আমার এটা করতে। বাট যখন আমি দেখলাম নমিনেশন সেটার জন্য পেলাম বেস্ট অ্যাক্ট্রেসের, যদিও আমি অ্যাওয়ার্ড পাইনি, বাট আমার কাছে মনে হয়েছে যে কাজটা আমার অনেক বছর পর অনেক ভালো একটা কাজ, মনে রাখার মতো। এতগুলো কাজের ভিড়ে এখনো কি মনে হয় যে না কিছু ড্রিম ক্যারেক্টার এখনো করা হয়নি, বা অমুক লেখকের গল্পে যদি আমি কাজ করতাম আমার খুব ভালো লাগতো, এই ধরনের কোনো ইচ্ছে? হ্যাঁ, অবশ্যই আছে। যদি তুমি নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর ভাবো, তোমার মনে খুদ এখন আছে তোমার ড্রিম চরিত্র করার। আমারও সেম অবস্থাই। আমার সবচেয়ে টার্গেট হচ্ছে একটা মুক্তিযুদ্ধের ফিল্ম করার, বা নাটক হতে পারে। ওখানকার যে ওই সময় ক্রাইসিস গুলো করেছিলাম আমাদের দাদার, কিন্তু আমার আরো করতে ইচ্ছা করে। আসলে মুক্তিযুদ্ধের স্টোরিটা নানুর কাছ থেকে এত শুনেছি, নানার কাছ থেকে, ওটা আমার বাস্তবে দেখতে ইচ্ছা করে। মানে আমি ওর অংশগ্রহণ ফিল করতে ইচ্ছা করে। যখন আমরা চরিত্রে চলে যাই তখন আমরা ওই চরিত্রেই ধারণ করি, ওখানে বাস করি। এটা একটা ড্রিম, বড় ড্রিম বলতে পারো। আচ্ছা, সংসার, তারপরে জামাইও আর্টিস্ট, বউ আর্টিস্ট, সংসারটা কিভাবে করিস তোরা? এটা দর্শকদের জন্য প্রশ্ন, আমি জানি। সংসারটা সুন্দরভাবেই করি, যেভাবে আপনারা অফিস করেন, বিজনেসে যান, সেরকমই টাইম টু টাইম। বাট আমাদের ছুটিটা আমাদের নিজেদের হাতে আসলে নির্ভর করে। বাট যদি অসুস্থ থাকেন, যদি কোনো স্পেশাল লোকেশন থাকে, ডেট একবার দিয়ে ফেললে আমাদের আর কিছু করার থাকে না। কমিটমেন্টের জায়গাটা থেকে আমরা সবসময় অনেস্ট থাকি। স্ট্রং আমাদের আর্টিস্টদের, এটা আমরা খুবই বাধা ধরাই, কিছু করার নেই। বাট হ্যাঁ, একটু টাফ হয়ে যায়, আমাদের কাপড় চোপড় একটু ঝামেলা হয়। আমি আগে আমার এক রুম থাকতো, আমার মা আমার কাপড়ের জন্য আলাদা করে দিয়েছিল ক্লোজেট রুম, বাট এখন দুজনের কাপড়, জাস্ট ইমাজিন কি খুব স্বাভাবিক। হ্যাঁ, সো মাঝে মাঝে তোমরা যখন বাসায় না আসো, এই যা সারা ঘর তো আমরা 2 ঘন্টা সময় নিয়ে দুজন সব একদম মাঝখানে ড্রেসিং রুমে ঢুকে, তারপরে হচ্ছে যে কত সুন্দর ফ্রি বাসা। এই হচ্ছে আমাদের গোপন রহস্য আর কি বাসায়। এটাই আমাদের সম্পত্তি বলতে গেলে, কস্টিউম। আমাদের অনেক কস্টিউম লাগে নাটকে। আজকেই আমরা বিহাইন্ড দ্য ক্যামেরা, আমরা যখন মেকআপ রুমে ছিলাম, গল্প করছিলাম, আমরা এরকম একটা গল্প শুনছিলাম ওর কাছ থেকে, যে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আমাদের সবার প্রিয়, ও কেক নিয়ে আসছে আমাদের প্রিয় সালমানের বার্থডে উপলক্ষে, কেক কাটবে। এই একই গল্পটা ছিল যে উপরে রুমগুলো আগোছালো ছিল, ওরা বলছে ডাকবো, রুম গোছাবো কখন? আচ্ছা, একবার বলবো, দুবার বলবো না, বাট ভালোবাসা। বাপি ভাই এত ভালোবাসে, পরে ওরা নিচে গেছে, নিচে গিয়ে পরে বাপি ভাই তারা ছিল, বাবা বাসায় ঢুকে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আর বাপি ভাই ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি মেম্বার, সো বাপি ভাই ঘরেরই ভাইয়ের দাওয়াতটা বানানো রইল বাসায়, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা করছি। আমি একটু দর্শকদের এই ফাঁকে আরেকবার বলে দিই, আমরা এনটিভি এবং এনটিভির অনলাইনের যতগুলো প্ল্যাটফর্ম আছে সরাসরি সম্প্রচারে আছি এই মুহূর্তে। আপনারা যে যেখানে বসে দেখছেন, দেশে কিংবা বিদেশে, আমাদের প্রোগ্রামের নাম রাতের আড্ডা। আপনারা চাইলে আমাদের প্রিয় নাদিয়ার সাথে ভিডিও কলে অংশগ্রহণ করতে চাইলে আমাদের ভিডিও কলের সুবিধা আছে এখনো পর্যন্ত। টেলিভিশন স্ক্রিনে দেখানো কিউআর কোডটা দেখেন, সেই কিউআর কোডে আপনার মোবাইলে ক্যামেরা অন করে সেটা স্ক্যান করে সরাসরি অংশগ্রহণ করে ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। অনেকে করছেন, টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে আমরা সরাসরি এখনো কানেক্টেড হতে পারছি না। কিছু কমেন্টও আছে, আমরা কমেন্টগুলো পড়বো, আর আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। চলুন দেখি কি কমেন্ট আসছে। হাসিব হোসাইন লিখেছেন, ইমতু রাতিশ ভাইয়া, সালহা খানম নাদিয়া আপুকে নিয়ে আপনার বলা কথাগুলা সত্যি? কোনগুলা? আমাদের কোনো দ্বিমত নাই এটা নিয়ে। ইউ আর রাইট। মিতু, নাম উল্টালে হয় ইমতু। ওকে, নাদিয়া আপু, আপনি আমার একজন সফল এবং আপনি ঢাকার একজন সফল এবং উজ্জ্বল অভিনেত্রী। থ্যাংক ইউ। মানে উনি গর্ববোধ করছেন, উনি মনে হয় ঢাকার আর কি, যেটা বুঝতে পারছি। সুমন লিখেছেন, অভিনেত্রী না হলে কোন প্রফেশন চয়েস করতেন? ডিজাইনার, ড্রেস ডিজাইনার। হ্যাঁ, ওর ডিজাইন করা ড্রেস আমি পরি, আমার ভালো লাগে অনেক। আলম, নাদিয়া আপু এবং সালমান ভাইয়াকে একসাথে খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আলামিন ভাই। হ্যাঁ, দোয়া করবেন। অমি লিখেছেন, কার অনুপ্রেরণাতে অভিনয় জগতে আসা হয়? আমার মায়ের। মায়ের অনুপ্রেরণাতে।
ওকে, দারুণ, থ্যাংক ইউ। আপনারা সুন্দর সুন্দর টেক্সট পাঠিয়েছেন এবং ওকে নিয়ে ভাবেন, বোঝাই যাচ্ছে সবাই নাদিয়াকে ভালোবাসেন, সেটা বুঝতে পারছি। আসলেই সো সুইট। তুই রান্না কেমন জানিস, সালমান রান্না কেমন জানে? আমি ওর চাইতে বেশি ভালো জানি, বাট ছেলে হিসেবে ভালো রান্না করতে পারে তোমার মতন, এটা খুব অবাক করার বিষয়। ওর খিচুড়ি একটা আছে, খুব হিট প্রিমিয়াম সুইটসের স্টাইলে রান্না করে। আচ্ছা। সো একবার আমাকে সেটে পাঠাইছে আর কি, তখন আমাদের কাবিনটা হয়ে গেছে, তো পাঠাচ্ছে। তো সেদিন ছিল, বাপ্পি না, বাপ্পি ভাইয়ের কথা বলছি, পাবেল ভাই ছিল, আমাদের সাইদুর রহমান পাবেল ভাই। তো বলছে টিফিন বক্সে কি আসলো পাঠাও থেকে, দেখি তো, মানে যেহেতু ও আমি স্মেল বের হয়ে গেছে, এত মজার, কোথা থেকে আনছিস? আমার সালমান রান্না করছে। এই যে এটা কাল হয়ে দাঁড়াইলো, ও প্রতিটা সেটে সবাইকে বলে সালমান তো অনেক ভালো রান্না করে, সালমান তো অনেক ভালো কিছু। রাজশাহী পর্যন্ত এই ব্যাপারটা গড়াইছে, রাজশাহীতে 37 জনের জন্য ও রান্না করছে একা, একটা হাফ প্যান্ট পরে। মানে যেহেতু এত সুনাম হয়ে গেছে এখন, ও আবার খুব পছন্দ করে মানুষকে হাফ প্যান্ট করতে। বলছে ঠিক আছে বাপ্পি ভাই, সরি আবার বাপ্পি ভাই, পাবেল ভাই ওই ক্যাম্পাস একটা নাটক করছিল সেটাতে, তো সবাইকে খাওয়ালো, সবাই খুব প্রশংসা। আর এখন ভালোই লাগে যখন সেটা যাই, বলে তোর হাজবেন্ডটা অনেক ভালো, সবাই তোর হাজবেন্ড অনেক প্রশংসা করে, আমাদেরও ভালো লাগে। আলহামদুলিল্লাহ। না, আমরাও যখন দেখি এত আন্ডারস্ট্যান্ডিং, এত কেয়ারিং, বউটা জামাইয়ের জন্য আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং, জামাইটাও যখন বউর জন্য আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং, যেমন আমাদের সুমায়া অর্পা, সিয়াম, ওরা যখন তোর কল পেলেই চলে যায়, তো মাঝে মাঝে আমি দেখি হয়তো তুই শুটিং থেকে আসছিস, মেকআপ তুলছিস, ও বসে বসে কি সর্ষে ইলিশ রান্না করছে, এই ব্যাপারগুলো আমারও সুইট লাগে, যেটা আমি করি, তো আমার মাঝে তোদেরকে খুঁজে পাই, এই ব্যাপারটা ভালো লাগে। হ্যাঁ, তোমাদের দেখে দেখে তো ইন্সপায়ার, আল্লাহর কাছে দোয়া করতাম যে বাবা মার মতন, তো ভাইদের মতন যেন আমার মানে লাইফ স্টোরিটা এমন হয়, মানে ম্যারিড স্টোরিটা। আলহামদুলিল্লাহ এরকম হচ্ছে, নিয়ত গুণে বরকত, নিয়ত গুণে বরকত। হ্যাঁ, আরেকটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে খাওয়া ঘাটের পানি কখনো শেষ হয় না, মানে হচ্ছে যে ঘাটে সবাই পানি খায় ওই পানি কখনো শেষ হয় না। তো যে মানুষগুলো ভালোবাসতে পছন্দ করে ওরা কখনো ঝামেলায় পড়ে না আর কি, আমি ওই অর্থে বলেছি, জানি না মিলছে কি মিলে নাই। খাওয়া ঘাটের আর এটা কিছুক্ষণ আগে শুনছি, আমি একটা অ্যাওয়ার্ড শো থেকে আসলাম, ওখানে আমি শুনে আসছি কথা, ভালো অ্যাডপ্ট করো সবকিছু। হ্যাঁ, খুব ভালো লেগেছে। এনিওয়ে, তোদের রিল খুব মানে দারুণ জনপ্রিয়, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ও কতটুকু সাপোর্টিভ সালমান? অনেক সাপোর্টিভ। আর ইভেন যখন মানুষ বলে যে সারাদিন ব্যস্ততার পরে আপনাদের রিলগুলো দেখে ঘুমাতে আমার খুব ভালো লাগে, কলকাতা থেকেও বলে, বাংলাদেশের মানুষজন, আমাদের কো-আর্টিস্টরা বলে যে অনেক হাসি তোদের রিল দেখে। আমি ঢুকে দেখি, এই যে ঢুকে ঢুকে আমি দেখি। এটা একদমই পার্সোনাল, আমাদের দুজনেরই হাসতে খুব পছন্দ। তো আমরা নিজেদের রিল 100 বার 200 বার দেখতে থাকি যে কি করলাম, নিজের চেহারা কি করলাম, বা এটা কিভাবে করলাম, যেহেতু ফানি, তো ওইটা আমরা চিন্তা করি না আমাদেরকে উইয়ার্ড লাগতেছে বা কি লাগতেছে, আমাদের যেটা মনে ধরে সেটা আমরা করে ফেলি। সো ফার্স্টে আব্বু আম্মু বলতো কেন তোমরা এগুলো করতেছো, পর তারাও মজা পেতেছে, ঠিক আছে বানাও, ঠিক আছে ভালো লাগতেছে তাহলে বানাও। তখন দেখি যে সবাই খুব কন্টিনিউয়াস বলছে, এই কয়েকদিন কাজের সিসিটির কারণে পারিনি, তো অনেকে বলছে কেন আপনার রিল বানান না, আমাদের একটু এন্টারটেইন হইতো, ঠিক আছে বানাবো আবার। আচ্ছা, ওকে। রিল যখন আফটার ম্যারেজ, বেশি দিন তো হয়নি, আমরা ফরিদপুর গিয়ে নাচানাচি করে আমরা উৎসব করে আসলাম, এই যে রিলসের ব্যাপারটা, ও তো আগে অত বেশি রিলস করতো না, ও কিভাবে জিনিসটা অ্যাডপ্ট করলো, এবং ও কিন্তু সমান তালে অভিনয় করছে, আমার থেকে বেটার করে, ভালো লাগে। কিছু কিছু জায়গায় আমি দেখি যে ওই যে একটা ছিল চা কেমন হয়েছে বলে থাপ্পড় খেয়ে আমি এটা দেখে আমি বললাম না, সালমান ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর, আমার ওটা মনে হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আসলে ওর একটা সুপ্ত প্রতিভা, ও থিয়েটার করে অনেক বছর ধরে। আশরাফ সুপ্ত প্রতিভা না, প্রার্থনাটা স্কুলিংও করেছে, আরো অনেক জায়গায় দলও করেছে, কিন্তু ওর অ্যাক্টিংটা ও একটু এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট আসলে বলা যায় না, বাট ও চাচ্ছিল এক্সট্রোভার্ট হতে, বাট তাল মিলানোর জন্য কেউ ছিল না, ওরকম হয়নি, ব্যাটে বলে মিলে নেই। বাট ওর মধ্যে আমার মতন আরেকটা না দিয়ে আছে আমি দেখলাম, তো আরো খুনসুটি, আরো দুষ্টামি আইডিয়া ও আমাকেও দেয়। তো আর বাসায় তো তুমি দেখো যে কি ধরনের এক্সপ্রেশন চেহারার মধ্যে দেয়, এটা কিন্তু বাস্তবে কেউ জানে না যে সালমান এতটা ফানি, ইভেন ওর ফ্যামিলিও জানতো না, তুই এত ফানি, এত বছর দেখলাম না, তুই এত বছর বড় হলি। তো এটা আমি জাস্ট ওর কাছ থেকে বের করে নিয়ে আসছি। সো ও অনেক আইডিয়া সেভ করে রাখে যে আমরা যেদিন ফ্রি থাকবো, ভালো একটা সাজ দিয়ে তুমি যেদিন আসবা, একটু ফ্রি টাইম থাকবে, আমরা 10টা 12টা বানিয়ে রেখে ছেড়ে দিব। সালমান নিশ্চয়ই আমাদেরকে দেখছে আর ভাবছে যে ভাই আমারে নিয়ে যদি কথা বলেন তাহলে আমারে ডাকতেন, আমার বউটা ডাকছেন কেন? আচ্ছা, একটু নাদিয়ার কথায় আসি। নাদিয়ার কেরিয়ারে আসাটা কিভাবে? মায়ের ইন্সপিরেশন আমরা জানি, কিন্তু শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা হচ্ছে একদম স্কুল কলেজ থেকে। আমি স্কুল নাটক যেগুলো করতাম, কলেজের নাটক করতাম স্ট্যামফোর্ডে, তারপরে আমি কলেজের শেষের দিকে একটু মডেলিং শুরু করেছিলাম লুকায় লুকায়, বাবা জানতো না, তো ফটোশ্যুট করতাম জ্যোতি বিভিন্ন জায়গার, তো ভালো একটা পকেট মানি আসতো, ভালো এনজয় করতাম ব্যাপারটা। আম্মু বলতো বাবা জানে না, লুকায় লুকায় করো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে হঠাৎ করে মোস্তফা সরোয়ার ফারুকীর একটা অ্যাসিস্ট্যান্ট, আমাদের কলেজের একটা মানে ক্লাসমেটের সাথে ফ্রেন্ডশিপ, তো বললো একটা হঠাৎ করে ডকু ড্রামা মানে তখন
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওটা শেষ হয়েছে, সবাই খুব বিতর্ক ব্যাপার এটা নিয়ে। তো তাই ডকু ড্রামা বানাবে ওটার একটা এন্টি কাটার হিসেবে, যেটা আমি কেন বানাইছি সেটাকে প্রুফ করার জন্য। তো ভাইয়ার ওইটার জন্য কাস্টিং লাগবে, তো বললো যে করবা একটা কাজ। আমি বলছি ঠিক আছে যাই। তো গেলাম, যাওয়ার পর সারাদিন কাজ করার পরে সারার ভাই আমাকে খুব প্রশংসা করলো, আরে তুই করে বলতেছে তুই ভালো অ্যাক্টিং করবি, তুই আমার অফিসে আসবি, এটা করবি সেটা করবি। তো আমি আর ব্যাপারটা বুঝি না যে মোস্তফা সরোয়ার দাঁড়ানো মোস্তফা সরোয়ার কি। তো আমি আর যাইনি। পরে সে অনেক বছর পর আমাকে রিকগনাইজ করছে যে তুই তো যাসনি, তুই তো ভালো অ্যাক্টিং করতি। তারপর আস্তে আস্তে ভাবে শুরু হলো, টিভিসি করলাম, জুই হেয়ার রোল করলাম, বাংলা লিঙ্ক করলাম, তারপরে এই যে থামা হলো। আর থামা হয়নি মামা। গ্র্যাজুয়েশনের জন্য ব্রেক ছিল 1.5 বছর, বাট এরপরে আবার শুরু। আমাদের এই চলার পথে ব্রেকটা থাকে, কিন্তু কন্টিনিউটিটা, কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দর্শকরা ভাবে ভালোবাসা, আবার আমি ব্যাক করলে এটা আমার খুব ভালো লাগে। বাট এই যে নাদিয়া, শি ডাজন্ট লুক লাইক বাঙালি। হ্যাঁ, মানে সবাই তো বলে যে নাদিয়া দেখতে পাকিস্তানিদের মতো, সবসময় এটা বলে। আমি তো সরাসরি ওজনটা বেড়ে গেল নাকি? না, ওজনটা কমাতে চাই। আচ্ছা, তো আমি যে কারণে কথাটা শুরু করলাম সেটা হচ্ছে, নাদিয়াকে আমরা জানি যে ফিল্মে ও খুব ভালো করবে বা ফিল্মটাও বেশি ডিজার্ভ করে, কিন্তু আমরা নাদিয়াকে ওই জায়গাটা খুব কম পেয়েছি। সবাই সবকিছু পারে না। এখন দেখতে ফিল্মের নায়িকার মতো হলে যে ফিল্ম করতে হবে এখন তো কোনো কথা নেই। নিজেরও তো ইচ্ছা থাকতে হবে। নিজের তো ইচ্ছা থাকে, আমার ইচ্ছা আছে, বাট অতটা ইচ্ছা নাই যে ফিল্মে আমার যেতেই হবে। মানে ডেসপারেট কোনো পেশেন্টটা নাই। ওই যে এরকম খুব ভালো চরিত্র হলে, যেমন রেড ড্রামে করলাম, আমি একটু ঘরোয়া টাইপের নায়িকা, তো একটা কমার্শিয়াল মুভির জন্য অনেক রকমের নিজেকে রেডি রাখতে হয়। আমি সেরকম আসলে রেডি না এখনো, ভবিষ্যতে হবো কি না হবো এবার, মানে নো। সো আমি আচ্ছা না, ঠিকঠাক চরিত্র যেরকম আমরা করি এখনকার সিনেমাগুলো খুব সুন্দর, ওই টাইপের সিনেমা হলে আমি ঠিক আছি। বা এই যে এখন তো অফ ট্র্যাকের গল্পগুলো দর্শক অনেক দেখছে, ওইটাই বলতে চাচ্ছিলাম। যেমন আমি দর্শকদেরকে একটু বলি যে গত রোজার ঈদে যে এতগুলো বড় বড় সিনেমা রিলিজ হয়েছে, আমরা কিন্তু সবার আগে আমরা একসাথেই দেখেছি চক্কর 302। অথচ চক্কর 302 কিন্তু খুব বেশি আলোচনায় ছিল না, কিন্তু আমরা সবাই দেখে এত পছন্দ করেছি মুভিটা। মানে আমরা গল্প করার সময় পাই নাই বা পপকর্ন খাওয়ার সময় পাই নাই, আমরা এনজয়। প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি। সো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে যদি একটা আমার জন্য অফার আসতো, যদি ডিরেক্টর ভাবতো, আমি করতে পারতাম। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। ইউ ডিজার্ভ ইট। অ্যান্ড মিডিয়াতে থাকলে এমনি এই কাজ ওই কাজ আসতেই থাকে, আমাদের চলতেই থাকে, কিছু করি কিছু না করি, এই তো দুটাই করা, করি আর না করি, এই তো। গত ঈদে খুব ভালো ভালো মুভি গেছে, আমরা সবকটা দেখেছি। যদিও পয়লা বৈশাখে আমাদের একসাথে দাগি দেখার কথা, সরি জঙ্গলি দেখার কথা, কিন্তু পরবর্তীতে আমি একা দেখেছি জঙ্গলিটা। আমরা দেখছি, ওফ, আমি তো কাঁদতে কাঁদতে, আমি তো কাঁদতে কাঁদতে শেষ। আমি তো সিয়ামরা বের হয়ে গালি, তোর জন্য আমার মেকআপ টেকআপ শেষ। 17 জন আমরা গেছি দেখতে, আমার মা, আমার বান্ধবীর মা, আমার ভাই, ভাইয়ের বউ, আমার ভাইয়ের ফ্রেন্ড, সবাই, অর্পা, সিয়াম, ওরা, অন্তু, সবাই, সালমান, সবাই। 17 জন বসে কান্না করার কম কথা, খালি একজন কান্না করে না, আলিফ বাবু। ও মানে না পারতে নিজেকে প্রুফ করার জন্য কান্না করে না, এরকম নিঃশ্বাস ছাড়তেছিল। জঙ্গিতে কি ভালো অভিনয় করছে সবাই, বাবারে বাবা। এবং আমি জঙ্গি না, সরি জঙ্গলি, হ্যাঁ। সবচেয়ে বড় কথা হচ্ছে জঙ্গলির একেবারে, মানে আমরা এখনো রিভিল করতে চাই না, আমি স্পয়লার দিতে চাই না, কিন্তু একেবারে লাস্ট যে ও একটা কথা শুনে যে ওকে মনে হয় ডাকলো, ও যে ফিরে এসে যে পাগলামোটা করে সিয়াম, অ্যান্ড সিয়াম, মেবি ইউ আর ওয়াচিং দিস, মানে লাভ ইউ ম্যান, ইউ ডিড ইউর বেস্ট। মানে ও অনেক অ্যাপ্রিশিয়েট করেছে, আমরা দেখতে গিয়েছি। পরে আমাকে খেলার সময় দেখা করে বললো যে থ্যাংক ইউ, তোরা আমার মুভি দেখতে গেছিস। ইভেন আমরা নিশো ভাইটাও দেখতে গেলাম, তখন নিশো ভাই দেখি যে ওইখানে আছে, মানে সিনেপ্লেক্সে ছিল। নিশো ভাই দেখলো, বললো আমি থাকবো, তুই কেমন হয়েছে আমাকে ফোন দিবি। পরে বললাম ভাই তুমি তো জটিলায় অভিনয় করছো, ওইটাও খুব ভালো লাগছে। তারপর সাকিব খানের ভিডিওটা দেখেছি, ওটা তো ভাইরাল হয়েছে। সাকিব খানের মুভিটাও দেখছি, অনেক সুন্দর লাগছে আমার কাছে, মনে হচ্ছে কোনো বলিউডের ফিল্ম দেখতেছি, আন্তর্জাতিক মানের একটা বিগ বাজেটের মুভি। আমি অ্যাজ এ বাঙালি, আমার দেশের সিনেমার জন্য আমি একদম পুরো পেট ভরে গেছে আমার। এক্স্যাক্টলি, আমার উৎসবটা পুরো আমেজপূর্ণ ছিল, খুব সুন্দর সিনেমা ছিল। আর দেখ একটা জিনিস, সেটা হচ্ছে আগে আমরা কি করতাম, আগে আমরা ঈদে এই কোথায় যাওয়া যায় ঘুরতে, আমরা রিসোর্ট যেতাম বেশি হলে। হ্যাঁ, কিন্তু এখন আমরা প্ল্যান করি যে না, আমরা মুভি দেখবো। কি ট্রাই সবাই অনলাইনে কিভাবে যে ট্রাই করি, আমরা টিকিট পাচ্ছিলাম না। মানে এই দিনটার জন্য শিল্পী হিসেবে আমরা কত বছর অপেক্ষা করেছি যে আমাদের সেই ফিল্মের দিনটা ফিরে আসবে। একদম বলিউডের সিনেমা দেখতে যেতাম লাস্টে না পারে, বা ট্রান্সফরমার বা হলিউডের মুভি দেখতাম। ও তারপরে গেছে। নির্মাতাদেরকে আসলে অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর বানাচ্ছে, এত দারুণ দারুণ মুভি করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা অনেক টেক্সট পাঠিয়েছেন, কিছু টেক্সট আমরা এখন পড়ে আপনাদের জানাতে চাই যে আসলে কি টেক্সট এসেছে। মিলন গেছে, আপু পরিবারের সবাই মিলে আজই তোমার জ্ঞানীগুণী নাটকটা দেখেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।
বাহ, দারুণ, খুব ভালো লাগলো শুনে। আমারও পছন্দ। সুমন লিখেছেন, অভিনেত্রী না হলে কোন প্রফেশন চয়েস করতেন? আমরা একবার মানে উত্তর দিয়েছে ও, কি জানি ওইটি আমি ভুলে গেছি। ডিজাইনার। ডিজাইনার। এখন মনে হচ্ছে একটু মেকআপ আর্টিস্ট হলেও ভালো হতো। এটা কি লিলি? লিলি কি লিখিলি? আমি দেখি। নাটকের পাশাপাশি কি করা হয় নাদিয়া আপু? এখন তো সংসার করা হয়, ফ্যামিলিকে টাইম দেওয়া হয়, আর সময় পেলে হালকা রিলস করা হয়। রিলস করা হয়, ঘুরতে যাওয়া হয়। আমি অনেক লাইফটাকে উপভোগ করতে বিশ্বাস করি। ছোট্ট একটা জীবন উপভোগ করাই ভালো। লতা লিখেছেন, নাদিয়া আপু সাধারণ নাটকগুলোতেও স্পেশাল করে তোলেন তার অভিনয় দিয়ে। আচ্ছা, এটা আপনার কমপ্লিমেন্ট, ইটস এ বিগ কমপ্লিমেন্ট লতা আপু। থ্যাংক ইউ। আই ট্রাই করি যে ক্যারেক্টারটা আমাকে দেয় সেটাকে। তোর কত মেয়ে ভক্ত, দেখ সব মেয়েরা। এইটা আমি খুব লাকি যে মেয়েদেরকে মেয়েরা বেশি পছন্দ করে না, হ্যাঁ, হ্যাঁ। বাট আমাকে এমনও বলে যে আমার ওয়াইফ আপনাকে অনেক পছন্দ করে, বা আমার হাজবেন্ড আপনাকে খুব পছন্দ করে, আপনার মতন থাকতে বলে। আমি বাপরে, একটা বাবা আপনার এত ভালো, সবাই আমাকে এত ভালোবাসেন, আমি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ। মিথিলা কি লিখেছে? মিথিলা লিখেছে, শাকিব খানের বিপরীতে নাদিয়া আপুকে নায়িকা হিসেবে চাই, দেখতে চাই। ও মাই গড, না থাক, আমি এত যোগ্যতা রাখি না এখন পর্যন্ত। কিছু না বলি না। থাক ভাই, অনেক ভালো অভিনয় করতেছে। আরেকজন মেয়ে ভক্ত লিখেছেন, ফারজানা আপু এই মিডিয়া জগতে সবচেয়ে পছন্দের মানুষ কে? এই মিডিয়াতে সবচেয়ে কাকে বেশি পছন্দ করিস? আমার হাজবেন্ডকে। আমি জানতাম, খুব ক্রাইসিস, জামাই ছাড়া কার নাম বলবে। আদিল, সংসার তো করতে হবে, একটু পরে যাইতে হবে। আর সবচেয়ে এটা বড় কথা হচ্ছে, এটা তো রিয়েলিটি, আসলেই তো। ইভেন ক্রিকেটার হিসেবে আমার হাজবেন্ডকে হাজবেন্ড, লাভার। হ্যাঁ, আদিল। নাদিয়া আপু খুব শালীন এবং মার্জিত অভিনেত্রী, খুব সত্যি কথা। এই মেয়েটাকে নিয়ে আমি কোনোদিন স্ক্যান্ডাল শুনি নাই। কেউ বললে তারে স্যান্ডেল খুলে মারো। রাসেল, সালমান ভাইয়ের সাথে পরিচয় হয় কিভাবে? ভেরি গুড কোশ্চেন। এটা হয়েছে মাসুদ রানা যখন হয় 2018-তে, তখন আমাদের অনেকগুলো মানে কি বলবো মিউচুয়াল ফ্রেন্ড, সালমানেরও মিউচুয়াল ফ্রেন্ড, আমারও মিউচুয়াল, তোমারও মিউচুয়াল ফ্রেন্ড, সবাই মিলে ওইখানে যায়। তো ওইখানে আমার সাথে ওদের পরিচয় হয়, বন্ধুত্ব থাকে। তারপরে 22-এ এসে আমরা নাটক করি, সিরিয়াল করি একসাথে। তারপরে বন্ধুত্ব আমরা স্টিল বন্ধু ছিলাম। ওদের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির বন্ধুত্ব হলো 22-23, আমরা কি 23-এ বিয়ে করলাম নাকি 24-এ মনে হয়। সো 24-এ ফ্যামিলিগতভাবে আমাদের আক্ট হয়, এবং 25-এ যেটা আমরা জিন্ডিয়া গেলাম, শপিং করলাম, এরপরে তো আসার পরে আক্ট হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এই যে 24-এর অক্টোবরের দিকে, সেপ্টেম্বর, এপ্রিলে, সরি আমরা জুনে আমাদের মানে কি বলে এটাকে আক্ট হলো। আর আমাদের যে ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারিতে আমাদের, তাই তো আমরা যখন কলকাতা গেলাম অনেক গরম ছিল, রিসেপশন হলো। তারপর একটা ঘূর্ণিঝড় হলো, খুব কষ্ট না, কি একটা ভয়াবহ অবস্থা। এইভাবে সব গাছপালা সব পড়ে গেল, বিশাল ব্যাপার। প্লেন তো ল্যান্ড করতে পারতেছিল না কি। আমি তো আগের দিন বাই রোডে চলে এলাম, আমার শুটিং ছিল, তোর প্লেন ক্যান্সেলই হলো, এয়ারপোর্ট বন্ধ ঘোষণা। মানে আমার লাইফটা ফুল অফ কি বলে এটাকে অ্যাডভেঞ্চারস। আলহামদুলিল্লাহ। আমাদের কলকাতায় যাওয়ার একটা মজার গল্প ছিল, আমরা বাই ট্রেন এক্সপেরিয়েন্স করার জন্য বলবো, ওটা পরে বলবো, বোর হয়ে যেতে পারে না, ছোট করে বলবো আর কি। আমরা ট্রেনে যখন নেমেছি কলকাতায়, মানে আমাদের নাদিয়া কত ভালো অভিনেত্রী সেটা আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, আমরা যখন কলকাতা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে বের হব, এত বেশি কাস্টমস চেক করছিল, আমার কাছে মনে হচ্ছিল প্রয়োজনের চেয়ে বেশি চেক করছে। একবার লাগেজ চেক করেছে, তারপরে আবার চেক করছে। তো আমি নাদিয়া বললাম, নাদিয়া অবশ্য ওখানে ডাক্তার দেখাতেও গিয়েছে, এবং আমাদের 3 জনেরই মেডিকেল ভিসা ছিল। সো আমাদের প্ল্যানই ছিল আমরা এক পাকে ডাক্তার দেখাবো, মেডিকেল চেক আপটা করবো। তো আমি বললাম যে দাঁড়া, এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা সম্ভব, 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টা আমরা অলরেডি ওয়েট করছিলাম, সবার পা ব্যথা করছে। দাঁড়া বলে আমি সিকিউরিটিকে বললাম, দাদা আমাদের তো একজন পেশেন্ট আছে, তো একটু চেক আপটা কি মানে শর্ট করা যায়, আমাদের যেতে হবে। তো উনি খুবই পোলাইট ছিলেন, এবং পেশেন্টের কথা শুনে উনি জাস্ট বললেন যে কে পেশেন্ট। আমি কিন্তু অনেক দূরে, আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ওই যে পেশেন্ট, কিন্তু নাদিয়া যে তার থার্ড আই দিয়ে ওদিকে দেখছে আমি যাই না, জাস্ট বললাম ওই যে পেশেন্ট। সাথে সাথে নাদিয়া বলে না, পেশেন্টের অ্যাক্টিং তো করতে হবে যে আমাকে ইমার্জেন্সি তাড়াতাড়ি এখান থেকে বের করো। আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে নাদিয়া যেভাবে জিনিসটা হ্যান্ডেল করেছে, আর ওরা এত বেশি সাপোর্ট করেছে, সত্যি কথা। আমি ওই লোকটাকে ধন্যবাদ দিই। তারপর আমরা ট্যাক্সি না পর্যন্ত বলছি, ভাই এখন কি দেখতেছে অ্যাক্টিং কি চালাই যাব? ওরা বলছে আমরা কি ট্রলি দিব ওনার জন্য? না না, ট্রলি লাগবে না, আমরা চলে যাব। সরি, এটা আসলে তাড়াতাড়ি বের হওয়ার জন্য করেছি দাদা, আপনি কিছু মনে করবেন না। বাট থ্যাংক ইউ, যিনি আমাদেরকে হেল্প করেছেন, থ্যাংক ইউ। অনেক মানবিক ছিল লোকটা। আমাদের শরীরের কষ্টটা উনি বুঝেছেন, আসলে এটা হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যতক্ষণ কারো ক্ষতি না করছেন ততক্ষণ সবই ঠিকঠাক, সবই ভালো, এটা হচ্ছে বড় কথা। আমরা তো আইন মেনেই এসেছি, সব লিগ্যাল ছিল, সব লিগ্যাল। ওকে, সালাহ খানম নাদিয়া বিজ্ঞাপনের
মিউজিক ভিডিওতে, নাটকে, সিরিয়ালে, filmে। ওটিটিতে, ওয়েব ফিল্মে সমান তালে অভিনয় করে যাচ্ছে। এরপর কি? আর তো কিছু বাকি নেই। মঞ্চে আমরা দেখিনি। ও হ্যাঁ, এটা ভার্স ল্যাব নামে আমরা একটা থিয়েটার খুলেছি। আমার ভাই রকি, তুমি জানোই, রকি, আমি, সালমান, আমার বৌমনি মানে আমার ভাইয়ের ওয়াইফ, উঠছি আমরা সবাই মিলে যে আমরা যে যতটুকু জানি তা নিয়ে একটা ভার্স ল্যাব থিয়েটার খুলেছি, যেখানে আমরা আমাদের অভিনয় চর্চা করবো, আমাদের সিনিয়রদেরকে আনবো, সেখানে স্কুলিং হবে আমাদের নিজেদের, এবং ছোট যারা অভিনয় শিখতে আগ্রহী তাদেরকেও সেখানে আনবো। ইভেন আমরা একটা ফার্স্ট শো করেছি যে আইডেন্টিটি, মানে রাব্বির একাই 12টা চরিত্র করেছে। আচ্ছা, ওয়াও। ওর বাসার নাম রকি, সরি বাসার নাম রাব্বি, ও মিডিয়াতে যে নাটক রকি খান। তখন রকি খান। আপনারা অনেকেই চেনেন, ও খুব ভালো অভিনেতা, ভালো ভালো কাজ করেছে অনেক। তো ওর এটা ইয়ে ছিল, উৎসাহ ছিল। সো আমরা থিয়েটারে এখন থেকে শো করব। এবার আমার মনে হয় 10টা ক্যারেক্টারের মধ্যে তুমি একটাতে আছো। ইনশাআল্লাহ আছি। আমরা একটা লাইভ থিয়েটারে শো করব, আমরা সবাইকে জানাই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও জানবেন, দাওয়াত রইল। এবং ডেফিনেটলি মহিলা সমিতি অথবা শিল্পকলাটি আমাদের প্রথম শো হবে। তো ঢাকাবাসী যারা আছেন তারা অবশ্যই আসবেন, অগ্রিম দাওয়াত রইল। খুব সহসা হচ্ছে না, এটাও ঠিক, একটা দীর্ঘ রিহার্সালের ব্যাপার আছে ওটাতে, ভুল করা যাবে না। ভুল করা টিভির সামনে আর থিয়েটারে সবার মানুষের সামনে পারফরমেন্স করে অনেক ডিফারেন্স। আর মঞ্চ নাটক হচ্ছে এমন, আমার তো মঞ্চ নাটকের এক্সপিরিয়েন্স আছে, মহাকাল নাট্য সম্প্রদায় আছি। যতই তুই প্র্যাকটিস করিস, এরপরে হচ্ছে তোর মেইন শো এর আগের 3 দিন সেম অ্যাজ এ শো তোকে পারফর্ম করতে হবে। এটাকে ড্রাই রান বলি আমরা আর কি, তো মহড়া। তো এটাতে যদি আমাদের কমপ্লিট না হয় আমি শো করবো না, মানে আমাকে তো এখানেই পারফেক্ট হতে হবে। সেটাই আমি সেটা দেখা রকিটার মধ্যে সবসময়, সালমানেরটা তো দেখা যে ওরা এত রিহার্সাল করে। সো আমার খুব ইচ্ছা ছিল যে আমি আসলে বাই বর্ণালাম যতটুকু আমাকে ক্রিয়েটিভিটি দিয়েছে, এটা দিয়ে আমি অ্যাক্টিং করি আর ওদের কাছ থেকে একটু শিখতাম। আর আসলে নিজেদের মধ্যেই মনে কিছু একটা থাকে, বাট আপনাদের মতো যদি থাকে সেটাকে মানে এনহ্যান্স করার জন্য আসলে প্র্যাকটিস রিহার্সাল করতে হয়, অনেক নার্সিং করতে হয়, নার্সিং করতে হয়। তো ওই জন্য আমরা এরকম থিয়েটারগুলোকে প্রেফার করি আসলে। আচ্ছা নাদিয়া, আরেকটা কথা, সেটা হচ্ছে নাদিয়ার প্রযোজনায় আমি একটা নাটক করার সুযোগ পেয়েছি কক্সবাজারে গিয়ে। খুবই মজার একটা ইন্টারেস্টিং নাটক এটা। প্রযোজক হয়ে গেলাম নাকি আমি? আর ওটা আমাদের ছিল, পরে ও বলেছে না এটা আমি প্রডিউস করব, তোমাদের কন্ট্রিবিউশন করতে হবে না, রাইট? এটাই হয়েছিল। তো ওই জায়গাটাতে আমি দেখেছি যে নাদিয়ার ডিরেকশন সেন্স খুব ভালো। তো সেই জায়গাটা থেকে কখনো ডিরেকশনে নাম লেখানোর ইচ্ছে বা প্ল্যান আছে কিনা? না, আমি পুরো ফুল ডিরেকশনটা আমার মনে হয় না আমার পক্ষে সম্ভব। আমি বিভিন্ন অ্যাক্টিং এ ডিরেকশন দিতে পারি, যে এই ক্যারেক্টারটা এই চোরটা এরকম করে অভিনয় করবে, আমি অ্যাক্টিং ডিরেক্টর হতে পারবো। আমি ডিরেকশনের ডিও বুঝি না ভাই, আমার ডিরেক্টর আমার উপর রাগ করবে। আমি অ্যাক্টিং ডিরেকশন দিতে পারবো। আচ্ছা, না আমি দেখলাম যে সেন্সটা ভালো, কারণ ওখানে তো আমরা অ্যাক্টিং করছিলাম, আমরা একে বলে দিচ্ছি ওকে বলে দিচ্ছি, আমি দেখলাম নাদিয়া যেটা বলছে, দ্য ওয়ে শি ইজ থিংকিং ইজ বেটার, ইটস নাইস। এতদিনে তো কিছু শেখা উচিত, কেমন নাহলে তো ডাম হেড একদম। কিন্তু আমাদের কিন্তু 3টা সিন বাকি আছে, ওটা করব কবে হবে? কন্টিনিউটি মনে আছে, আমরা দেখতে হবে। কন্টিনিউটি মিলে সামনে তো পুরো বেয়ার্ড ফেলে দিতে হবে, সো ওকে বাদ দিয়ে তোমাদের কি নিয়ে চিন্তা করতে হবে? ওর চাপ হয়ে যায়, কারণ অনেক নাটক এগুলো দাঁড়িয়ে কন্টিনিউটি হয়ে গেছে, এটা একটু চাপ হয়ে যায়। প্রডিউস করে তো ধরা খেয়ে গেল। আচ্ছা, সিঙ্গেলে সালমানের সাথে কাপল হিসেবে আমি এখনো পর্যন্ত কোনো নাটক দেখিনি, করা হয়েছে এখন পর্যন্ত? আচ্ছা, এখন তো একটা কাপল জুটি বেঁধে কাজ করার একটু কালচার আছে, বা অনেক নায়ক নায়িকাকে রেফার করে যে আমি ওকে ছাড়া কাজ করবো না, নায়িকাও রেফার করে, নায়িকারাও রেফার করে, এরকম। আমরা এরকম নিয়মিত জুটি হিসেবে কবে পাচ্ছি? আমাদের কোনো ফিক্স নাই, আমরা বলেই নিচ্ছি যে তুমি 100 নায়িকার সাথে কাজ করতে পারবো, আমি 100 নায়কের সাথেও কাজ করতে পারবো। যদি কেউ ভাবে, এটা তো আমাদের কিছু করার নেই যে আমি ওকে ছাড়া কাজ করব না। আমার কাছে সব সময় মনে হয় সিন্স মাই 14 ইয়ার্স যে ডিরেক্টরই ভাববে যে আমাকে এই চরিত্রতে কাকে ভালো লাগবে, আমি বা ইউ কেউ না, এটা কেউ না। যদি আমাকে বলে যে আমি পাচ্ছি না খুঁজে, আমাকে অপশন দেন, সাজেস্ট দেন, এইটা আমি করতে পারি। আমার মনে হয় কারোর রিজিক নষ্ট করা উচিত না। ইভেন সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে একটা হাউস প্রোডাকশন ম্যানও আমাদের বলা উচিত না, মেকআপ আর্টিস্টও বলা উচিত যে কে নিয়েন না, এটা আল্লাহ কার রিজিক কোথায় রাখছে এটা নষ্ট। আমরা দুজনকে যতটুকু জানি আমাদের কারোরই এই ধরনের অভ্যাস না, এটা খুব বাজে প্র্যাকটিস। ইভেন আমার তো এমন অনেক হয় যে আমি সিঙ্গেল নাটকে ডেট দিয়ে আমি জানি না আমার নায়িকাকে, আমি সেটে গিয়ে জানি যে আমার নায়িকা, বা বাবা মা ওই অমুক বাবা, আরে আমার প্রিয় বাবা আজকে, এরকমই হয়। আমি আমার ক্যারেক্টার নিয়ে বিজি, আমার ক্যারেক্টারটা আমি কিভাবে করবো। এনিওয়ে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর বুলিং হয় আমাদের অনেক আর্টিস্ট, এটার ফেসে। ইভেন আমি জানি না, তোর কমেন্টগুলো আমি পড়ি না, আমি তোর ভিডিওগুলোই দেখি সবসময়। তুই কতটুকু এই বুলিং এর শিকার হস? যদি 100%-এর মধ্যে হিসাব করি, তাহলে আমার মনে হয় 90% আমার পজিটিভ কমেন্ট। সো আমি ব্লেসড এদিক দিয়ে। আপনাদেরকে ধন্যবাদ যারা ওনারা নিজেরাই প্রোটেক্ট করে। কেউ একটু পচা বা বাঁকা কথা লিখলে নিজেরা প্রোটেক্ট করে, বা আমিও তো খুব সুন্দর করে লিখি, ভাই এটা যা আমাকে লিখেছেন আপনার বোনকে যদি কেউ লিখতো,
এক্স্যাক্টলি বা আমি এমন কি করলাম আপনি আমাকে লিখলেন, পরে আমি আগের অনেক রিপ্লাই দিতাম, বাট এখন দেখি যে এরকম আসে না, কম আসে। বাট কম্পারেটিভলি অনেক নায়িকাদের এরকম যখন আসে আমার কাছে খুব খারাপ লাগে। আমি ওগুলোতে যে কমেন্ট করি, আমি ভুলে যাই যে আমার ভেরিফাইড আইডি বা আমাকে কেউ দেখে হয়তো ওখানে আমার সব রিপোর্ট করতে পারে। খারাপ লেগেছে, আমি প্রতিবাদ লিখি করা উচিত। যে পরে আমাকে এরকম বিভিন্ন সাংবাদিক সম্মেলনেও জিজ্ঞেস করেছে এটা আপনার কি মতামত। আমি বলছি ভাই যে লিখে ওর কাছে শুধু একটা ফেসবুকই আছে, ওর কাছে একটা লাইফ নাই। আমাদের যে লিখতেছে আমাদের লাইফটা অনেক সুন্দর বা অনেক হ্যাপেনিং মনে হয় তার কাছে, তার হয়তো আজকে ঘরের অবস্থা 12টা বাজে গেছে, তখন আজকে মানুষকে 12টা বাজাতে পারলে লিখলেই তার একটা মনের শান্তি, সেটাতে তো আপনার কিছু যায় আসে না। ওটাকে আপনি ইগনোর করেন, কমেন্ট বক্সে বন্ধ করে দেন। আর একটু আর্টিস্ট হিসেবে আমাদের উচিত আমাদের একটু বুঝে শুনে পা ফেলা, কথা বলা, ড্রেস আপ করা, লাইফস্টাইল মেনটেন করা, এটা আমাদের করতে হবে। এরপরেও যদি বাজে কমেন্ট আসে আসলে কিছু করার নেই। হ্যাঁ রাইট, এটাতে যেন আমি দায়ী না। আগে আমার নিজেকে ঠিক থাকতে হবে, তারপর হচ্ছে ওরা যদি করে কিছু। মাঝে মাঝে এরকম, যেমন আজকে আমি একজনকে লিখেছি যে ভাই পারলে মানে সাপোর্ট করেন, কি না বলছি আপনার সাপোর্ট চাই, জ্ঞান না। আমি লিখেছি। আরেকবার আমি লিখেছিলাম জ্ঞান খুব দামি জিনিস, যাকে তাকে দিবেন না। দিবেন না। হ্যাঁ তুমি তো একদম স্যাভেজ কমেন্ট দিয়ে দাও সব। আমার আরেকজনের কমেন্ট খুব মজা লাগে, সালমান মুক্তাদির। ওরে বাবা, মাঝে মাঝে পোস্ট দেয় ওর কমেন্ট রিপ্লাই করার জন্য। ও তো কিচ্ছু রাখে না, ও যেভাবে রিপ্লাই করে, বাট আই লাইক হিম দ্য ওয়ে হি রিপ্লাই, এটা উচিত। বাট এই যে মানুষগুলো, মানে কিছু কিছু মানুষ, মানে সবাই না, অনেক ভালো মানুষ। ও তো বলেছে 99%ই ভালো কমেন্ট আসে। তো এই যে 1% আপনাদের ব্যক্তিগত লাইফের ফ্রাস্ট্রেশন গুলো যে আমাদের পোস্টে এসে ঢাইলা দেন, আপনারা যে এমন, আপনাদের লাগে কেমন লাগে কমেন্টে জানাবেন প্লিজ। আবার এখানেই দেখবেন, আবার এখানেই দেখবেন। ভালো হয়ে যাও ছোট্ট বন্ধুরা। হ্যাঁ আমি লিখেছি কি জানি, নষ্টগুলোর কষ্ট অনেক, এই জন্য ওই কষ্টগুলো আমাদেরকে গালাগালি করে বকাঝকা করে মনে হয়। ইন্ডিয়ান একটা ইন্টারভিউতে আমি দেখলাম, এই যে তোমার ঐশ্বরিয়া রায়কে নিয়ে, উনি বয়সের সৌন্দর্য তো একটা আছে, বয়স হচ্ছে হয়তো সার্জারি অত করে নাই, ওনাকে লিখছে হ্যাঁ কেমন বাজে এরকম এরকম। একটা মেয়েকে জিজ্ঞেস করছে, ইন্ডিয়ান একটা অ্যাক্ট্রেস, যে কেমন লাগে ওনাকে যেরকম কমেন্ট করে, এই বুলিংটা নিয়ে কি বলবেন। বলে কেমন চণ্ডীগড় মে চান্দু बैठ के क्या लिखता है ऐसे तुमको क्या फर्क पड़ता। মানে হিন্দি যারা বুঝবে যে চণ্ডীগড়ের মধ্যে চান্দু বসে বসে লিখতেছে, তোমার কি যায় আসে, ও তো মিস ওয়ার্ল্ড ইউনিভার্স, ওর বলা ও বলেছে, ওর একটা চুলও পড়বে না, এভাবে বলছিল আর কি। তো আমার একটু সাহস পেয়েছে যে আচ্ছা বলে লিখলেই কি, আমি তো আমার জায়গায় ঠিক আছি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, আমরা একটু আবার এবার তো আমাদের ঈদ খুব তাড়াতাড়ি। আচ্ছা এই প্রশ্নটা করার আগে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো একটু দেখে আসি, কারণ তারাই আমাদের মূল সম্পদ। আজগর আলী লিখেছেন, ভাইয়া খাগড়াছড়ি থেকে বলছি, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, যা আপুর নাটক এইখানে দেখলাম। আচ্ছা মানে আমার ভিডিও ভালো লাগে, আপুর নাটকগুলো অনেক ভালো লাগে। একসাথে লিখে ফেলছে, মানে আমার বেলায় ভিডিও, আপুর বেলায় নাটক। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আজগর ভাই, আপনি খাগড়াছড়ি থেকে রাত জেগে আমাদের দেখছেন, এটাই তো আমাদের বড় পাওয়া। আপনার পরিবারের প্রতি অনেক ভালোবাসা, আপনার জন্য অনেক ভালোবাসা। শিশির লিখেছেন, আমি আদিয়ান আব্বুর আইডি দিয়ে ঢাকা ইব্রাহিমপুর থেকে দেখছি রাতের আড্ডা অনুষ্ঠান, ধন্যবাদ নাদিয়া আপুকে, নাদিয়া আপুর নাটক অনেক ভালো লাগে। তার মানে শিশির অনেক বাচ্চা, ছোট বাবু। শিশির কিন্তু সালমানের আরেকটা নাম শিশির। ও আচ্ছা, থ্যাংক ইউ শিশির, তুমি আঙ্কেলের মোবাইল থেকে দেখছো, বাট বাবার আইডি দিয়ে ঢোকা বেশি রাত। হ্যাঁ এটাই ঠিক আছে, বেশি বাবার আইডি দিয়ে ঢোকা উচিত, নিজের একটা বয়স আছে আইডিতে। হ্যাঁ নাকি এত রাতে না, সেটা বলছি আর কি। তুমি কষ্ট করে আমাদের জন্য আমাদের প্রোগ্রামটা দেখে ঠিক আছে, থ্যাংক ইউ বিপ্লব লিখেছেন, আপুর নাটকগুলো বেস্ট, কিপ শাইনিং। থ্যাংক ইউ দিয়েছে। নিশান লিখেছে, তোমার প্রতিটি নাটক যেন এক একটি নতুন অধ্যায় লুকিয়ে থাকে। বাহ, সাহিত্যিক, এত সুন্দর করে লিখে কমেন্টস, সুন্দর। নিশান ইন্সপায়ার হচ্ছে, আমিও এত সুন্দর কমেন্ট লিখব। গাজী সাহেব লিখেছেন, আপনার নাটকগুলো দেখে মনে হয় আপনি সব সময় অন্যদের জন্য অনুপ্রেরণা। বাহ, হ্যাঁ চেষ্টা করি যে আমার নাটক থেকে 1% হলেও কিছু শিখতে পারুক। দুলাল লিখেছেন, আপনার আত্মবিশ্বাস দেখে আমি মুগ্ধ হয়ে গিয়ে যান। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এখন এগিয়ে গেলে উষ্টা খাবে, সেট অনেক উঁচু। তানবিন লিখেছে, আপনাকে দেখলেই মনে হয় সৌন্দর্যের আরেকটা সংজ্ঞা সৃষ্টি হয়েছে। বাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি অনেক সুন্দর কমেন্ট লিখছেন, আপনার মনটা অনেক ভালো। হ্যাঁ, মিরাজ লিখেছেন, আজকাল আপনার মতো স্টাইলিশ আর ক্লাসি মানুষ খুব কম দেখা যায়। বাবা, আছে, ইটস এ গ্রেট কমপ্লিমেন্ট, তার চোখে তুই বেস্ট, এটা হলো বড় কথা। অনেক ধন্যবাদ মিরাজ ভাই। মিরাজ ভাইয়ের পরে মিজান ভাই টেক্সট পাঠিয়েছেন, কে হবে মাসুদ রানা শো থেকে আমি সালমান ভাইয়ের ফ্যান। থ্যাংক ইউ।
একটু ভাবি লিখে দিতেন। এহে ওকে, ইরান, বা সুন্দর নাম, ইরান লিখেছেন, আপু আপনার হাসিটা দেখলে মন জুড়িয়ে যায়। বাহ, ওয়াও, আউট হাসি দিলাম আপনার জন্য। হ্যাঁ, আপনি ইরান থেকে টেক্সট পাঠিয়েছেন, ইরানি ভাষায় না বাংলায়? ইরান উনি? আরে না, নাম ইরান, ও আচ্ছা, বাংলায় লিখছে না। ওকে, অনেক অনেক ধন্যবাদ, আসলে খুব ভালো লাগলো। আমরা যে কথাগুলো ছিলাম, আমি ঈদের আপকামিং মুভিগুলো নিয়ে কথা বলছিলাম। আমি এখন অব্দি একটা মুভি জানি, তাণ্ডব, রায়হান রাফি, এবং সেখানে সাবিলা নূর কাস্ট হয়েছে। এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। এতদিন কথা হতো সালমান খান, শাকিব খান ভাইয়া বিদেশি নায়িকা ছাড়া কাজ করেন না, ছাড়া কাজ করেন। এখন সাবিলা নূর কাস্ট করার পর বলেছে নাটক থেকে কেন? কোথা থেকে নিবে? মানে ইউসে, আমি তোকে প্রশ্ন করলাম যে এটা কি জবাব হতে পারে? ভাই, ডিরেক্টরের যেখানে ভালো লাগে, যাকে মনে হয়েছে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। এর আগে তমা করছে অনেকগুলা রাফি ভাইয়ের কাজ। আমাদের নাবিলা, না, নাবিলা আপু তো করেছে। হ্যাঁ, নাবিলা করেছে না তুফানে। আমার মনে হয় জিজ্ঞেস করার কি, তুমি সিনেমাটা ভালো হয়েছে কিনা সেটা দেখো না। এক্স্যাক্টলি, দেখে ভালো লাগেছে কিনা, আনন্দ লেগেছে কিনা, আগে থেকে একটা মানুষকে ডিমোনালাইজ করতেছে। আগে বলতে ভালো সিনেমা বানাচ্ছেন, এখন ভালো সিনেমা বানাচ্ছে সেইখানেও ভুল ধরতে, এটা কেন ওটা কেন, এইভাবে না কেন, ওটা ছাড় দেই না, আমরা একটু ছেড়ে দেই। নিজের ফ্যামিলিকে অনেক সময় মাঝখানে ছাড়তে হয় না, যে এবার খারাপ রেজাল্ট করছে, পরের বার ভালো রেজাল্ট করবে। সবসময় যদি ঘাড়ের উপর বসে থাকেন তাহলে ওই মানুষটা ঘোরাবে, করতেই হবে, দেখা যাবে আর বানাবেই না। তো আমরা একটু অ্যাপ্রিশিয়েট করি, আমরা একটু সহজলভ্য হই, বা একটু সহজ, মানে কি বলে, এটা ওয়ার্ডটা কি, মানে বেশি লাভের আশায় যাতে আসলটাই না হারিয়ে যায় আমাদের, এটাই হলো কথা। বিনয়ী হই আমরা সবার প্রতি, এটা আমার ওয়ার্ড, যে একটু বিনয়ী হই, একটু ছাড় দেন না, দেখেন না কি করে সাবিলা, ভালো করবে ইনশাআল্লাহ, দেখেন যা ভালো মনে করেন, দেখেন যা ভালো মনে করেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলেছি, আমি বলেছি যে সাবিলা নূর হারসেলফ ইজ এ সুপারস্টার। হ্যাঁ, ও নিজেই একটা জায়গা তৈরি করে নিয়েছে, অনেক বড় একটা লং জার্নি করে এখন পর্যন্ত এখানে এসেছে। ওকে প্রুফ করেছে ওর জায়গায়, একটা সুযোগ পেতে সমস্যা কি? এটাই তো রাফি ভাইয়ের বা আমাদের কিং খানের তো শেষ ছবি না, আরো ছবি আছে, আরো ছবি করবে। এই যে আপনারা সবাই নাদিয়াকে ভালোবাসেন, অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে সালমানকে ভালোবাসেন, এই যে আমাদের রায়হান রাফির মতো ডিরেক্টর যে আমাদের মতো ইন্ডাস্ট্রি থেকে মানুষদেরকে নিচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। আর আপনারা আমাদের ভালোবাসেন, আপনাদের তো খুশি হওয়া উচিত। আপনার ইন্ডাস্ট্রিও বাংলায় নাটকের ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রিও হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি একই। তো নিজের ভাই বোনকে নিজেরা গাইলে গেলে লাভ কি ভাই? এটা হচ্ছে কথা। আপনি কোন দেশকে বিলং করেন, সেই দেশের আর্টিস্টগুলোকে সম্মান করতে হবে। এক্স্যাক্টলি। আমরা যদি ধর পাশের দেশ বলিউডের কথা বলি, সালমান খান টিভি শো করেছেন, তাই তো। শাহরুখ খান করেছেন, শাহরুখ খান নাটক সিরিয়াল থেকে শাহরুখ খান আসছে। হ্যাঁ, তারপরে কি সোলজার টাইপের একটা কি যেন, ফৌজি মনে আছে আমার, সব মনে আছে, সবাইকে স্টাডি করা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি হলিউড নিয়ে কথা বলি, টম ক্রুজ, সবাই আসলে টিভি শো থেকে আসছে। ওই যে WWE এর ওর নাম কি, যে এখন যে সব মুভিতে থাকে, ওনার নাম রক। সো রকও তো একটা টিভি মারামারি শো থেকে আসছেন উনি। এখন পুরো ট্যালেন্ট কোথায় থাকে, টিভিতে থাকে না রেডিওতে থাকে, কেউ বলতে পারে না। আসলে ট্যালেন্ট আসলে বয়সের মতো লুকিয়ে রাখা যায় না, বের হয়ে আসে। আচ্ছা, মাঝে মাঝে আমরা ডেস্টিনি খুঁজি, এখানে যাব ওখানে বেড়াতে যাব। তুই কখন বিদেশ যাবি জামাই নিয়ে ঘুরতে? হ্যাঁ, আসলে তো আমার তো হানিমুনে বিদেশ যাওয়া হলো না। 3 বার গেলাম কক্সবাজার, তার মধ্যে 2 বার তোমাদেরকে নিয়ে। একবারই শুধু জামাইকে নিয়ে গেছিস, তাও শর্ট ভিজিট। তারপরের দিন বলছি তোমরা চলে দেশের বাইরে আসলে যাওয়া হয়নি। এই বছর মনে হয় না হবে, সামনের বছর যাবো ইনশাআল্লাহ। আস্তে ধীরে কাজকর্ম করে টাকা পয়সা জমায়, তারপরে এমনি তো মজা হচ্ছে দেশের মধ্যে। আমার অনেক, মানে আমরা তো হ্যাপিনিং, এই হ্যাপিনিং দেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখন আমার দেখা হয়নি, সো সেগুলো আগে দেখি। এমনি দেশের বাইরে গিয়েছি, কাজের ক্ষেত্রে গিয়েছি, বাট হাজবেন্ডকে নিয়ে যাওয়া হয়নি, ইন্ডিয়া পর্যন্তই দৌড়ছিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একবার তো ট্রিটমেন্টের জন্য বাইরে অনেক লম্বা সময় থাকতে হয়েছিল। একদম অনেক দিনের জন্য গিয়েছিলাম। চেন্নাই না, আমার আছে কি কমন সেন্স রে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ, শেষ? মোটামুটি, এখনো বাকি আছে, আমাকে কেউ বলেনি যে শেষ করে দাও। হ্যাঁ, আমি যে কথাটা বলতে যাচ্ছি, এনটিভিতে আমরা প্রায় নাদিয়াকে দেখি। এনটিভি দর্শক হিসেবে তোর কেমন লাগে? প্রথমত এনটিভি আমার একটা উইক পয়েন্ট হচ্ছে এনটিভি, মানে নাদিয়া টিভি। সো আমার দর্শক হিসেবে আমার খুব মার্জিত একটা চ্যানেল মনে হয়, যে এখন পর্যন্ত তার ধারাবাহিকতা সে ধরে রেখেছে। এরকম আরো 2টা চ্যানেল আছে, এখন নাম না বলি, যেহেতু আমি এনটিভিতে আছি, আমার 3টা চ্যানেল খুব ফেভারিট। সো ফার্স্ট অফ অল হচ্ছে এনটিভি। সো ধারাবাহিকতাটা সেম, এখনো কাজের কোয়ালিটি, নাটকের কোয়ালিটি, সবকিছু, ওই যে শিল্প মানের জায়গাটা থেকে কম্প্রোমাইজ আজ পর্যন্ত আমি দেখিনি। এখন তো রুচির দুর্ভিক্ষ চলতেছে, সবাই জানে সেটা। সো আমাদের অনেক কিছু বেছে কাজ করতে হয়। সো এদিক থেকে এনটিভি আমাদেরকে হেল্প করে। যখন আমার সিঙ্গেল স্ক্রিপ্টগুলো আসে, তখন আমি দেখি যে না, খুব সুন্দর স্ক্রিপ্ট।
সো এই জন্য থ্যাঙ্কস, আপনারা আপনাদের গুণগত মান ধরে রেখেছেন, যেটা ছোটবেলা থেকে দেখে আসছি, আমি অভিনয় করেছি, আমার পরের জেনারেশন ইনশাল্লাহ দেখবে। সো আমি আশা করবো আপনার ইন্টারভিউ এভাবেই সুন্দর থাকবেন। আচ্ছা, বড় কথা, শিল্পী হিসেবে আমরাও কিন্তু একটু ক্ষুধার্ত থাকি যে কবে একটা ভালো মানের স্ক্রিপ্ট পাবো। কাজে গিয়েই তো হাসানো, স্যাটায়ার করা, ভাড়ামো করা, এগুলো দর্শকদের পছন্দ এরকম হয়ে গেছে, দর্শকরা এগুলো পছন্দ করেন দেখতে আসলে। হ্যাঁ, কিন্তু ধর এই যে নাদিয়া কি করেছে, এটা একটা অংশ মানুষ আলাপ করে, আবার একটা বিশাল অংশ মানুষ ওদিকে আলাপ করছে অমুকের বউ ছেড়ে গেছে, অমুকের গার্লফ্রেন্ড বয়স্ক কেন, অমুকের 3 নাম্বার বউ ছেড়ে দিচ্ছে কেন। এই যে নন মিডিয়া পার্সনদের লাইফস্টাইল নিয়ে আমাদের অডিয়েন্সরা যখন সারাক্ষণ মাতামাতি করে, এটা কতটুকু আমাদের সংস্কৃতির জন্য সুস্থতা বা সহায়ক? এক্সকিউজ মি, এখন মনে হয় যে একটুখানি আমরা আর্টিস্টরা একটু হাফ ছেড়ে বেঁচে গেছি। কারণ হচ্ছে যে এই সমস্তটা ফোকাস আর্টিস্টদের উপর থাকতো। আল্লাহ, একটু কেসে প্রবলেম হচ্ছে। তো এখন আবার মনে হয় যে কিছু টিভি মিডিয়া না, ইয়েলো জার্নালিস্ট যেগুলোকে বলো, ইউটিউব বা এরকম পেজ টেজ আছে, ওরাও দেখলাম এই জিনিসগুলো, নন প্রফেশনাল যারা বলে, ওরা কি নিউজ করার কোনো আর জায়গা নাই। যেমন ধরে কয়দিন আগে একটা 7 বছরের বাচ্চা মারা গেল, হ্যাঁ, তো খুব বাজেভাবে, আমি কারণটা অনেকেই জানে, সেইটা নিয়ে নিউজ আমি সেই চ্যানেলে কোনো পেলাম না। কোন মনে করো গায়লা চাইলা, মানে যা নাম বললাম না আমি, এরা এরকম হয়েছে কেন ভাই? তোরা কারা? তোদেরকে নিয়ে কেন নিউজ করতে হবে? ওদের নিয়ে সংবাদ সম্মেলন করতেছে, তো আমরাই তো সেই জিনিসটাকে আগুন দিচ্ছি। নন প্রফেশনাল একজন অ্যাক্টর বা কোনো একটা সি গ্রেডের বা সো কল একটা সেলিব্রিটি ওরাই বানাচ্ছে। তো এটা আসলে প্রমোট করা আমাদেরই মনে হয় জার্নালিস্টদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আগের মতন হয়ে যান না, যাদের আপনাদেরকে মানে আপনাদেরকে রিচ করাটা আমাদের স্বপ্ন থাকতো যে একটা টিভিতে ইন্টারভিউ যাবে, আমি যে কত পরিপাটি হয়ে আসছি, বা একটা চ্যানেলে ইন্টারভিউ যাবে, আপনি এটাকে এত সহজলভ্য করে দিচ্ছেন যে কেউ আসতেছে, আপনি তাকে ইন্টারভিউ মাইকটা ধরে তার কাছে ধরছেন, তার ব্যাকগ্রাউন্ডটা জানেন, তাকে প্রমোট করলে আপনার দেশ বা আপনার যে অডিয়েন্স সেটা কোনো কিছু লাভবান হবে, বা সংস্কৃতিতে তার প্রভাব পড়বে। হ্যাঁ, তো এটা তো সব এখন তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সবকিছু দেখে। তো আমাদের দেখি যে কলকাতার মানুষগুলো সেখানে গালাগালি করতেছে বা অন্য মানুষগুলো লিখতেছে, এটা তো আমরা সুযোগ করে দিচ্ছি। সো আপনি সামান্য কয়েকটা ভিউয়ের জন্য নিজের দেশকে গালি খাওয়াচ্ছেন। সো আমার মনে হয় ওরা আগে করলে, আর অডিয়েন্স গুলো তো থাকেই একটু মশলা নেওয়ার জন্য, মশলা না দিলে তো ভিউ দেয় না, এটা হচ্ছে ওদের সমস্যা। সো আগে ওরা বন্ধ করুক, তারপর দেখবো ভালো জিনিস, ভালো নিউজ এমনি চলে আসবে, রাইট। কিন্তু এই যে অমুকে থাপ্পড় মারছে, অমুকে ফাঁসি দিতে গেছে, অমুকে, তাকে আবার আনা হয় যে কেন আপনি তখন ফাঁসি দিলেন, কি হবে? তাকে তো আসলে মানে মেন্টাল অ্যাসিলামে ঢাকা মেডিকেলে 4 বছর ধরে সে ফেক ডাক্তার হিসেবে কাজ করছে, তাকে সে ইন্টারভিউ দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে এই যে আমরা এই রং পারসন গুলোকে যে হাইলাইট করছি এবং সবাই মৌমাছির মতো ওদের পেছনেই ছুটছি, এদেরকেই দিন শেষে কিন্তু আমরা স্টার ভাবছি, কারণ ওর ইন্টারভিউ নেওয়ার কারণে ওটার ভিউ হইছে, যার কারণে ওরা স্টার। এবং ওকে ফাইন, ও যেহেতু স্টার, ওকে দিয়ে দোকান উদ্বোধন করো, ওকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করো, তো এত সহজ। মানে আমি খুব অবাক হয়ে যাই। 14টা বছর মানে স্যান্ডেল ক্ষয় করে করে আমরা এতটুকু জায়গায় আসলাম একটা সেলিব্রিটি খেতাব পাওয়ার জন্য বা ফেমাস খেতাব পাওয়ার জন্য। আপনারা 4-5টা মানে যাই বলবো, বয়ফ্রেন্ড ব্রেকআপ করলেন বা ওকে মারলেন, ওকে ফাঁসি দিলেন, এটা দিয়ে আপনার একটা সেলিব্রিটি হয়ে গেলেন। ভুল ট্রিটমেন্ট করলেন, আপনি সেলিব্রিটি হয়ে গেলেন। একটা বাজে বই লিখলেন, আপনি সেলিব্রিটি হয়ে গেলেন। এবং এটা কি অন্যদেরকে উৎসাহ দিচ্ছে না? তুমি এরকম নেগেটিভ কাজ করো, আমি নেগেটিভ কাজটা করি, আমি একটা কম বয়স্ক বেশি বয়স্ক বিয়ে করলাম, ইমব্যালেন্স, এটা আমি এটা সেলিব্রিটি হয়ে গেলাম। দিস ইজ বুলশিট, আমি এটা কখনো অ্যাপ্রিশিয়েট করি না। আরেকটা জিনিস হলো কি, লাইভ এসে ঝগড়া করা, ফ্যামিলি ম্যাটারস নিয়ে, পার্সোনাল ইস্যু নিয়ে লাইভ এসে নিজেদের পার্সোনাল লাইফ নিজেরা এরকম উন্মুক্ত করে দিচ্ছি। আবার পরের দিন সরি বলে আপনার ঠিক হয়ে গেছে। তাহলে কেন পার্সোনাল লাইফটাকে এভাবে আনলা? গালি দিল, তুমি হা হা হা। না, আমি নিজে যে খুব বুদ্ধিমান তা না, বাট আমি যতটুকু বোঝার ক্ষমতা আছে আমার মনে হয় এইগুলা নাই করি। খুব ক্লিন লাইফ আমি খুব পছন্দ করি। সো আপনারা দেখেন, ক্লিন লাইফ থাকতে অনেক ভালো লাগবে, আসলে বেশি কষ্ট না, এই তো ইজি কিন্তু ক্লিন লাইফ থাকে। আচ্ছা, এই যে নাদিয়া অনেক আগে থেকে রিল করে, এটা ও ধারাবাহিকভাবে করে, এমন না যে 2014-13 থেকে তো মনে হয়, হ্যাঁ, যখন ওই যে কি যেন টিকটকের অন্য নাম ছিল, মিউজিক্যালি ছিল, ডান্স ম্যাশ ছিল। আমি এনজয় করি তাই জন্য। আমরা ওই যে গ্রামে গাজীপুরে পুবাইলে গিয়ে আমরা কতগুলো করছিলাম, অনেক মজা ছিল। নাইম ভাই আমার কোনো আর্টিস্ট বাদ নাই, হ্যাঁ সবাই আমার সাথে করেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাইলাম যে এখন আমরা অনেক শিল্পীরা, আচ্ছা নাদিয়ার তো অনেক ভিউ, নাদিয়ার তো রিল অনেক ভাইরাল হয়, ঠিক আছে তাহলে আমিও করি, কিন্তু এই যে আমি করতে গিয়ে যে কাজ বাদ দিয়ে দিচ্ছি, যা মানে যেটা গতানুগতিক না, নরমাল না, কাজের মধ্যে একদমই করি না, একদমই না, কিন্তু গতানুগতিক না, মানে লাইক আমি নাটক করে কি করব, আমি রিল করি, একটা সুগার ড্যাডি পেলাম বা একটা পয়সালা বয়ফ্রেন্ড পেলাম বা একটা পয়সালা গার্লফ্রেন্ড পেলাম, হ্যাঁ এরকম কিছু মানুষ আছে। আচ্ছা, অবশ্যই আছে।
এদের জন্য আমাদের কি বয়ান থাকবে আজকে রাতের? তাদের আসলে দোষ না, তারা যে মানুষগুলো তাদেরকে দিচ্ছে সুযোগগুলা, তাদেরকে যারা অ্যাপ্রিসিয়েট করছে, তাদের আসলে রুচির দুর্ভিক্ষ। এই রিলটা তোমার কতদিন থাকবে? মানে এই যে এখন নাকি ফেসবুক অফ করে দিচ্ছে, এখন আর কোনো এরকম আসে না ইনকাম। বাট আপনার রিল সেলিব্রিটি হওয়াটা কি আপনার মেইন লাইফের, নাকি আপনি একজন অভিনেতা বা একজন উপস্থাপিকা বা একজন টিভি অভিনেত্রী অথবা সিনেমা অভিনেতা, বা তুমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্সই দাও না কেন, তুমি একটা আর্টিস্ট, সেইটা যে তোমার একটা লেভেল, সেটা তুমি অন্যরকম লেভেল। আমি এখন নাম বলবো না, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারই ধরো, আমি একটা অ্যামাউন্টও বলে দিচ্ছি যে আমি একটা ওপেনিংয়ে যাচ্ছি, সেখানে হচ্ছে আমি গেস্ট বসলাম, আমি প্রথম সারিতে বসলাম। তো আমরা কি দেখতাম, সুবর্ণা ম্যাম, মুস্তাফা সব এরকম বসে আছে, আমরা তার পিছনের সারিতে বসছি বা অনেক পিছনে। একটুক দেখে আমাদের মনে শান্তি যে আমরা সেলিব্রিটি দেখতেছি, এগুলো হচ্ছে সেলিব্রিটি দেখে আসছি পর্দাতে। তো এখন আমি মোবাইলে দেখে যেটা, সেটা কিন্তু সেলিব্রিটি। টিভিতে যারা তোমরা হচ্ছে ভাইরাল, আমার মনে হয় টিভিটাই কিন্তু প্রথম আসছে তোমার বিরোধী। বাবা আমরা এখনো তো ছোটবেলার বিজ্ঞাপনগুলো এখন আমরা গাইতে পারি। আমি বলবো যে টিভি, অনেক অসংখ্য ইউটিউব চ্যানেল আসবে, বাট টিভিতে তোমাকে বাংলাদেশে সব প্রথমে আসছে সেটা। তো তাদেরকে আমি সেলিব্রিটি মনে করি। এখন যারা হচ্ছে এটা অন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়, তার যাদের রেমুনারেশন দেখলাম, আমার বা আমার চেয়ে একজন সিনিয়র সেম রেমুনারেশন। আমি বললাম যে আমার মনে হয় রেমুনারেশনটা নেওয়াই ভুল হচ্ছে। আমি মানে আমাকে অমূল্য বলতে হবে না, তো ওদেরকে মূল্য এত দেওয়া যাবে না। কিন্তু জিনিসটা আপনি কিভাবে দেখলেন জিনিসটাকে? আমি এত বছর কাজ করছি, তাহলে কিভাবে হলো? ও জাস্ট 13 মাস করলো কাজ, আর আমি 13 বছর করলাম। সো এটা তো আমরাই তো মানে ডিফারেন্স করে দিচ্ছি। আমি খুব হার্ড হয়েছে সেদিন, আমি সিনিয়রের জন্য হার্ড হয়েছি, আমার জন্য আমি হার্ড। এটা খুব স্বাভাবিক না? তবে একটা জায়গায় আমি খুব মানে আমার একটা ফিলিংস আছে, একটা রিয়েলাইজেশন আছে, আমি বলবো। তার আগে যারা আমাদের ভালোবেসে টেক্সট পাঠাচ্ছে, বিশেষ করে তোকে উদ্দেশ্য করে, সেই টেক্সটগুলো একটু দেখে নেই। চলো। ওয়াসিম খান লিখেছেন, আমি বেনাপোল বর্ডার থেকে বলছি, আপুমনি যদি কখনো আসেন, কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন। আপনারা হচ্ছেন কলকাতার মতন, সিরিয়াল লাগবে না। আচ্ছা, মানে স্পেশাল সেটা বুঝিয়েছেন আর কি। আল্লাহ, ওইটা শুনে ফেলো নাকি ইনসিডেন্স? দাদা হ্যাঁ, উনি তো শুনেই ওটা বলেছেন। ওরে দাদা, দাদা থ্যাংক ইউ, দাদা থ্যাংক ইউ। মানে এটা বিশাল পাওয়া। যদি এখন ভিসা দেওয়া স্টার্ট করে, আমি তো যেতেই চাই। আমি বছরে তো 2-3 বার যেতাম। হ্যাঁ, আর মানে ওখানকার লাইফটা আসলে অন্যরকম, মজা লাগে আমাদের। কলকাতা অন্য স্ট্রিটে জানি না, আমি কলকাতা মিস করি খুব। একটু রাস্তার পাড়ে চা খাওয়া, একটু ইয়ে করা, এগুলো নিয়ে আলাপ করবো। তার আগে একটু বিমল লিখেছেন, আজ পর্যন্ত আপনার যত নাটক দেখলাম, সব মিলিয়ে বুঝলাম ক্যামেরা আপনার প্রেমে পড়েছে। হাউ সুইট! এত ভালো ভালো কমেন্ট করেন। ও মাই গড, চিন্তা কর, মানে আপনি বই লিখেন ভাই, উন্নতি করতে পারবেন। জীবন, না প্রত্যেকটা ফ্যান সুন্দর কমেন্ট লিখতেছে। হ্যাঁ, কি বলো, আমি এগুলো স্ক্রিনশট নিয়ে আপলোড দিব দাঁড়ান আজকে। জীবন আপু, আপনাদের ফানি ভিডিও আর দেখতে পাই না কেন, জানতে পারি? ব্যস্ত ছিলাম, মাঝখানে খেলা হলো, আর সেলিব্রিটি ক্রিকেট লিগ ছিল, ওটা একটা টুর্নামেন্ট ছিল, খেললাম। আর একটু ফ্যামিলি ব্যস্ততা ছিল, বাসা শিফট করেছি, তেমন একটু কম দিচ্ছি আবার। হ্যাঁ, অনেক দিনই দেই না, 1-1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, কালকে মনে হয় একটা দিলাম। বাসা চেঞ্জ করছিস? মানে সব ঝামেলা একসাথে। হ্যাঁ, বাসা চেঞ্জ করেছে, এটা আমি জানি। এরপরে আর করেনি আর কি। এরপর আর করি নাই। অলরাইট। কামাল লিখেছেন, কিপটা নাটকে আপনার অভিনয়টা অসাধারণ ছিল। এটা আমার একটা ফেভারিট। পেঁয়াজ না বেগুনি নিয়ে বলতেছ, মামা একবার আনছিল, খাইতে পারি না। পোকা ছিল। মানে কি ভয়ঙ্কর একটা কিপটা ফ্যামিলি আসলে। মায়া লিখেছেন, সালমান ভাই থেকে ঈদ সালামি কত নিয়েছেন বা পেয়েছেন? সত্যি কথা বলি, 5,000। আচ্ছা, আর ড্রেসের জন্য আলাদা বেশি পেমেন্ট দিয়েছে। ওকে, পেমেন্ট বলতেছি নাটকের মতো। কাজল লিখেছেন, মিয়া ভাই ঈদের কাজগুলোর মধ্যে এটা বেশ ছিল আপু। আমারও খুব। মোশাররফ করিম ভাইয়ের সাথে অভিনয় করে কেমন অভিজ্ঞতা জানাবেন? সে তো আমার অ্যাক্টিং গুরু, আমার প্রথম সিঙ্গেল তার সাথে। তারপর থেকে গ্যাপ হলো, ভাইয়ের সাথে একটা নাটক থাকে। এবার ঈদে মনে হয় থাকলো না, ভাইয়া ডেট চেয়েছিল হুট করে, তখন আমি খেলছিলাম। বাট আমার খুব ভালো লেগেছে বসের সাথে। বসই তো বলি, আমাকে একদম ধরে ধরে এরকম কানে ধরে ধরে অ্যাক্টিং শিখাইছে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি। এরপর আমাদের আবার নিউজ হবে সম্ভবত। নাদিয়া, অনেক অনেক থ্যাঙ্কস। এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছিস, এনটিভি পক্ষ থেকে অনেক থ্যাঙ্কস। তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ, আর রাতের আড্ডাকে যারা দেখছেন তাদের সবাই ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। দর্শক বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে ভিডিও কল দিয়েছেন, আমরা সংযুক্তি ঘটাতে পারিনি। এটা প্রথম আমাদের হচ্ছে, আশা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, এনটিভির সাথেই থাকবেন, আমাদের আকাশ সমান ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর যেতে চাই। শুভরাত্রি, বাই।